গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আলোচনা করব দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বোর্ডের তরফ থেকে যে সমস্ত বিষয়ে অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ বাড়ির কাজ দেওয়া হয়েছে, তার মধ্যে আজ এই ভিডিওটিতে দশম শ্রেণীর অঙ্কের অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব সেকেন্ড অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। প্রথম যে দশম শ্রেণীর অঙ্কের অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল তার সমাধান অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এই ভিডিওটিতে আলোচনা করব সেকেন্ড অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। দেখো, এখানে প্রথম অঙ্ক, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে তা এখানে বের করতে বলেছে। অপশন দিয়েছে A 2p, B দেওয়া আছে 4p, C দেওয়া আছে p/2 এবং D দেওয়া আছে p/4। তাহলে এখানে দেখো অঙ্কটা প্রথমে ধরে নেব যে ধরি মূলধনের পরিমাণ x টাকা, ঠিক আছে। এবার এখানে লিখে দেব যে অতএব বার্ষিক 8% সরল সুদের হারে x টাকার n বছরের সুদ সমান কত হবে? আমরা জানি PTR/100। তাহলে P মানে হচ্ছে আসল হচ্ছে x টাকা, তাহলে x গুণিত T মানে সময় হচ্ছে n বছর, তাহলে NR/100। তাহলে পেয়ে গেলাম এত টাকা। তাহলে আমরা পেলাম এত সুদ, তাদের সুদ দেওয়া আছে PNR/25। তাহলে দুটোই কি হবে? শর্তানুসারে। দেখো তাহলে কত হবে? x গুণিত n গুণিত R/100 সমান সমান PNR/25, বা x সমান লিখতে পারি কি PNR/25 গুণিত এখানে উপরে 100 হয়ে যাবে, ওপারে করলে তাহলে কত হবে? N/NR হয়ে যাবে, n গুণিত r। তাহলে এখানে NR কেটে যাবে, NRটাকে পাঠালাম নিচে, তাহলে কেটে যাবে। এবার 4×25 100 সমান 4p টাকা, ঠিক আছে। তাহলে আর কিছু লিখছি না, এখানে এক্সট্রা ধরেছিলাম মূলধনের পরিমাণ, তাহলে মূলধনের পরিমাণ কত হচ্ছে? 4p টাকা। অপশন বি এই অঙ্কের উত্তর। চলি তারপর অঙ্কে। দেখো এখানে দ্বিতীয় অঙ্ক, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তো এখানে তাদের কি উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2 দেওয়া আছে এবং ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 3:4, তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো অঙ্কটা প্রথমে আমি ধরে নেব যে ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক এবং উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। আমি প্রথমে এই অঙ্কে ধরে নিলাম যে ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক এবং উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। এবার দেখো তাদের কি উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে এখানে উচ্চতা অনুপাত কি হবে? H1/H2 সমান কি লিখতে পারি আমরা? 1/2। যেহেতু অনুপাত দেওয়া আছে 1:2, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি আমরা H1/H2 = 1/2। এবার দেখো
যে অতএব প্রথম চোঙটির ভূমির পরিধি, প্রথম চোঙটির ভূমির পরিধি সমান হবে 2πr1 একক এবং দ্বিতীয় তোমরা লিখে নেবে চোঙটির ভূমির পরিধি সমান পেয়ে যাব 2πr2 একক। কারণ প্রথম চোঙের ব্যাসার্ধ হচ্ছে r1 এবং দ্বিতীয়টি হচ্ছে r2, তাই প্রথমটি হচ্ছে 2πr1 একক এবং দ্বিতীয়টি হচ্ছে 2πr2 একক। আশা করি বোঝা গেছে এটুকু। এবার আমরা জানি যে পরিধির অনুপাত জানি আমরা 3:4, তাহলে শর্তানুসারে তাহলে পরিধি কি হবে 2πr1 বাই 2πr2 ইকুয়াল কত ছিল, অনুপাতটা 3:4 ছিল, তাই 3/4। এখানে দেখো 2π কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে r1 বাই r2 সমান সমান পড়ে থাকবে 3/4। তো এটা একটা পেলাম। এবার লিখে দেব অতএব অঙ্কে কি বলেছে তাদের বা চোঙ দুটির আয়তনের অনুপাত কত। ঠিক আছে, তো লিখে দেব অতএব চোঙ দুটির বা অতএব লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তনের অনুপাত সমান আমরা চোঙের আয়তনের সূত্র জানি πr²h। তাহলে প্রথম চোঙের কি হবে πr² মানে হবে r1 এর স্কয়ার h1, প্রথমটির আয়তন পেলাম। এবং দ্বিতীয়টির আয়তন কি হবে πr2 স্কয়ার πr1 স্কয়ার h1, তারপরে দ্বিতীয়টি কি হবে πr2 স্কয়ার h2। এবার দেখো এখানে পাই কেটে গেল, তাহলে এখানে একবারে লিখতে পারি আমরা r1 বাই r2 তার স্কয়ার গুণিত হবে h1 বাই h2। এবার দেখো আমরা r1 বাই r2 এর মান জানি 3/4, তার স্কয়ার গুণিত h1 বাই h2 এর মান জানি 1/2। এবার 3 3 9, 4 4 16 গুণিত এখানে হয়ে যাবে 1/2, তাহলে কত হবে 9/32। তাহলে আমরা পেয়ে গেলাম 9/32। বুঝে গেল? দেখো একটু 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16 আর 1/2, তাহলে 9 কে 9 হচ্ছে 16 দুনা 32, তাহলে পেয়ে যাচ্ছি 9:32। আশা করি বুঝা গেছে। তাহলে এখানে লিখে দেব যে অতএব নির্ণেয় লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তনের অনুপাত সমান হবে 9:32। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। চলি তারপরের অঙ্কে। দেখো এখানে তারপরে অঙ্ক, একটি বৃত্তের দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর লম্ব, এ বি সমান 4 সেমি ও এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে প্রথমে দেখো আমি ছবি অঙ্কন করছি। তাহলে কত হবে এখানে ছবিটা, এরকম ছবি হবে, এটা হচ্ছে ব্যাস। তাহলে পরস্পর লম্ব বলেছে এ বি আর এসি, তাহলে এ বি এবং এসি। ঠিক আছে, এবার দেখো এখানে লিখে দিব যে দেওয়া কি রয়েছে, যা এ বি এর দৈর্ঘ্য, যা এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি এবং অপর জ্যা এর দৈর্ঘ্য
সমান 3 সেমি, এটুকু দেওয়া আছে। যেহেতু AB এবং AC পরস্পর লম্ব, যেহেতু AB এবং AC পরস্পর লম্ব, অতএব ত্রিভুজ ABC একটি কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। অতএব ABC ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। এবার লিখে দেবো অতএব পিথাগোরাসের সূত্রানুযায়ী। দেখো এখানে পিথাগোরাসের সূত্রানুযায়ী আমরা পেয়ে যাব অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ কি হবে? বিসি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বুঝা গেল? আবার বা বিসির মান জানা নাই, তাহলে বিসি স্কোয়ার করে দিলাম। এবির মান হচ্ছে 4, তাহলে 4 এর স্কোয়ার প্লাস এসির কত হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে বা আবার কি লিখতে পারি এখানে? বিসি সমান রুট ওভার কি হবে 4, মানে 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার সমান 4 4 16 প্লাস 9। এবার 16 আর 9 যোগ করলে হবে 25, তাহলে 25 এর বর্গমূল হবে 5। তাহলে বিসি সমান কি পেলাম আমরা? 5 সেমি পেলাম। এবার বিসিটা কি হচ্ছে? বৃত্তটির ব্যাস। ঠিক আছে, তাহলে লিখে দিচ্ছি এখানে অতএব বৃত্তটির ব্যাস সমান 5 সেমি। এবার লিখে দেবো অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান কি হবে? 5/2 সেমি। এখানে ভাগ করলে পেয়ে যাব 2.5 সেমি। তাহলে বৃত্তটি ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 2.5 সেমি। আশা করি এই অঙ্কটা বুঝাই গেছে। চলি তারপরের অঙ্কে। দেখো এখানে অঙ্ক দেওয়া আছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো এখানে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এটা ধরে নেব প্রথমে। তাহলে দেখো ধরি মূলধন বা মূলধনের পরিমাণ x টাকা এবং বার্ষিক সুদের হার R%। ধরে নিলাম। তাহলে এখানে দেখো প্রথম শর্ত তারা কি বলেছে? সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দিয়েছে কি? সরল সুদ দিয়েছে 8,400 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ দিয়েছে 8,652 টাকা। তো এখানে আমি একবারে করে দিচ্ছি প্রথম শর্তানুসারে। তাহলে সরল সুদ কত পাবো আমরা? PT/100। পি মানে কত হবে? এক্স মানে আসল, টি মানে সময়, সময় বলেছে 2 বছর। ঠিক আছে, তাহলে 2 গুণিত বার্ষিক সুদের হার হচ্ছে আর বাই আমরা পেয়ে যাব 100 সমান সমান 8,400 টাকা। এবার দেখো বা এখানে কেটে দিই, তাহলে কত হবে? 50 পেয়ে যাবো। তারপর পেয়ে যাবো এক্স আর বাই 50, এক্স কেটে দিলাম 50 গুণ 100, তাহলে এক্স আর বাই 50 সমান সমান পেয়ে যাবো আমরা 8,400। বুঝে গেল? এটা দিয়ে দিলাম আমি 1 নম্বর সমীকরণ। এবার দেখো
এবার কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ বলেছে, তারা লিখে দেবো দ্বিতীয় শর্তানুসারে কি হবে, চক্রবৃদ্ধি সুদের আমরা, তারা বলেছে চক্রবৃদ্ধি সুদ, আমরা সমূল চক্রবৃদ্ধি কি জানি, আসল মানে পি ইন্টু আসল মানে এক্স, তাহলে পি হচ্ছে এক্স, তাহলে 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার এন মানে 2 বছর, তাহলে এটা পেলাম সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আসলটা বাদ দিয়ে দিলাম, তাহলে পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদ। সমান সমান কত হচ্ছে 8652। এটুকু আমি একবারে করলাম, ঠিক আছে। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আসলটা মানে মূলধনটা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ তাদের দিয়েছে 8652 টাকা, তাহলে আমরা এটুকু পেলাম। এবার দেখো এখানে তৈরি করি, এবার যে এক্স ছিল লিখে দিলাম, বা এখান থেকে এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে পড়ে থাকবে কি 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মাইনাস 1 সমান 8652। বুঝা গেল। এবার দেখো বা এক্স দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, সূত্র বসাচ্ছি এ প্লাস বি, তার হোল স্কয়ার সূত্র কি হবে, এ স্কোয়ার প্লাস 2 এ মানে 1 বি মানে আর বাই 100 প্লাস বি স্কোয়ার মানে আর বাই 100 স্কোয়ার মাইনাস 1 ছিল মাইনাস 1 সমান সমান পেয়ে যাবো কত 8652। বুঝে গেল। এবার দেখো বা এক্স ছিল লিখে দিলাম, তাহলে কত হচ্ছে, এবার দেখো 1 প্লাস কি হচ্ছে কেটে দিলাম 50, তাহলে কত পাবো এখানে আর বাই 50 পেয়ে যাবো, 50 গুণ 100 কেটে দিলাম, একবারে করলাম ওটা, আবার প্লাস কি হচ্ছে আর এর স্কোয়ার বাই 100 স্কোয়ার হচ্ছে 10,000, তাহলে বিয়োগ 1 ছিল, বিয়োগ 1 সমান 8652। এবার দেখো তারপরে বা এক্স লিখে দিলাম, তাহলে প্রথম দিচ্ছি, এবার 1 1 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি আর বাই 50 প্লাস আর স্কোয়ার বাই 10,000 সমান 8652। এবার দেখো তারপরে বা এখান থেকে আমি আর বাই 50 কমন নিব, তাহলে আর বাই 50 কমন লাগলে কত হবে, এক্স আর বাই একবারে করে দিলাম 50 থাকবে, পেয়ে যাব। তাহলে এটা কমন 1 পড়ে থাকবে, প্লাস একটা আর কমন নিয়েছি মানে একটা আর পড়ে থাকবে। এবার 10,000 থেকে 50 যেহেতু কমন নিয়েছি, তাহলে কত পড়ে থাকবে 200, 5 দুগুণে 10 আর 3টা 0 মানে 200 পড়ে থাকবে, ঠিক আছে। সমান সমান 8652। এটাকে দিলাম আমি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার লিখে দেবো 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই। তো দেখো 2 ভাজক 1 করছি এখানে, তাহলে ভাগ করলে কত পড়ে, দেখো এক্স আর বাই ছিল 50 ইন্টু ছিল 1 প্লাস আর বাই 200, বুঝে গেল। তাহলে কত হবে বাই 1 নম্বরটা কি ছিল এক্স আর বাই 50 সমান সমান কত হবে 8652, আমরা 8400। দেখো এখানে 1 নম্বর সমীকরণটা 2 থেকে 1 মানে ভাগ করলাম, 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে ভাগ করলাম 1 নম্বর সমীকরণ দিয়ে, তাহলে এটুকু পেলাম। এবার দেখো বা এটুকু কেটে গেল, জাস্ট কি পড়ে থাকবে 1 প্লাস আর বাই 200 সমান সমান 8652 বাই 8400, ঠিক আছে। এবার তারপরে দেখো বা এখানে 1টাকে ওই সাইডে পাঠাচ্ছি, তাহলে কি পড়ে থাকবে আর বাই 200 সমান 8652 বাই 8400 বিয়োগ 1, বুঝে গেল। বা আর বাই 200 সমান সমান লসাগু হবে 8400, তাহলে পড়ে থাকবে 8652 বিয়োগ 8400, বুঝে গেল। এবার দেখো বা আর বাই 200
সমান সমান বিয়োগ করলে কত হবে এখানে ৮৪০০ মানে ৮৬৫২ থেকে ৮৪০০ বাদ দিলে পড়ে থাকবে ২৫২ বাই ৮৪০০, এটুকু পেলাম। ঠিক আছে, এবার তারপরে দেখো তোমরা এবার এখানে লিখে দিচ্ছি বা আর সমান সমান কত পাবো আমরা ২৫২ বাই ৮৪০০ গুণিত হয়ে যাবে ২০০। বুঝা গেল? এই দেখো এখানে সমান সমান দুটো শূন্য কেটে দিলাম। এবার এখানে ৮৪কে মানে ২৫২কে কাটছি ৮৪, দেখো কত কাটবে এখানে ৩ দিয়ে কাটছি আমি, তাহলে কত হচ্ছে ৩ 4 12, 12 2, 3 1 24, 1 25, তাহলে ২৫২, তাহলে কেটে দিচ্ছি ৩ দিয়ে কাটছে। এবার ৩ দুনা 6, তাহলে আমরা কত পেলাম এখানে বার্ষিক সুদের হার পেয়ে গেলাম ৬%। বুঝে গেল? তাহলে এখানে এবার লিখে দেব যে ১ নম্বর সমীকরণে ১ নম্বর সমীকরণে আর ইকুয়াল টু ৬ বসিয়ে পাই। বুঝে গেল? তাহলে ১ নম্বর সমীকরণ কি ছিল x বাই x আর বাই 50 সমান ৮৪০০ ছিল, বা কি হচ্ছে x গুণিত ৬ বাই 50 সমান ৮৪০০। ঠিক আছে, এবার বা দেখো x সমান সমান কত পাবো আমরা ৮৪০০ গুণিত 50 বাই ৬। এবার কাটাকাটি করছি, দেখো এখানে কাটছি ৬ ১ ৬, ৪ ৬ 24, তাহলে ১৪০০ পাচ্ছি। এবার এটা গুণ করছি, ১৪০০কে 50 দিয়ে গুণ করছি, দেখো তাহলে পেয়ে যাবো এখানে ৪ ৫ 20, ৭ ৫ ৭০ হচ্ছে, আর ৩টা 0, 2টা একটা 3টা, তাহলে এত টাকা। তাহলে অঙ্ক হয়ে গেল আমাদের। তাহলে লিখে দেবো এখানে যে অতএব নির্ণেয় মূলধন টাকা এবং বার্ষিক সুদের হার ৬%। আশা করি বোঝা গেছে এই অঙ্কটা। চলি তারপরের অঙ্কে। দেখো এখানে যদি ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1/r তার স্কোয়ার ইকুয়াল টু b² বাই ac। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি সমীকরণ দেওয়া আছে কি ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এটাকে আমি ধরে নিলাম ১ নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার ধরি ১ নম্বর সমীকরণের বীজদ্বয় কি হবে, আলফা দিয়ে গুণ করছি, তাহলে কি হবে আলফা একটা পাবো, আর ও একটা কি পেয়ে যাব আর আলফা। বুঝা গেল? তাহলে আমরা জানি যে বীজদ্বয়ের সমষ্টি কি জানি, বীজদ্বয়ের যোগফল। তাহলে আমরা এখানে আর আলফা প্লাস আর আলফা সমান সমান পেয়ে যাব মাইনাস বি বাই এ, এটা আমরা জানি। এবার এখানে দেখো কমন নিচে আলফা পড়ে থাকবে 1 প্লাস আর সমান সমান মাইনাস বি বাই এ। তারপরে দেখো উভয় পক্ষে আমি বর্গ করে দিচ্ছি, তাহলে বর্গ করলে কি হবে আলফার স্কোয়ার ইন্টু 1 প্লাস আর এর স্কোয়ার ইকুয়াল টু, এটা স্কোয়ার করলে আমরা পেয়ে যাব মাইনাসটা প্লাস হয়ে যাবে, একবারে করে দিচ্ছি, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার পেয়ে যাব। বুঝে গেল? এটাকে দিচ্ছি আমরা ২ নম্বর সমীকরণ। আবার আমরা বীজদ্বয়ের গুণফল বের করবো। দেখো আবার
বীজ দ্বয় গুণফল কি হবে আলফা গুণিত আর আলফা সমান আমরা জানি বীজ দ্বয় গুণফল কি হবে সি বাই এ। তারপরে বা দেখো এখানে কি হবে আলফা আলফা ছিল তাহলে লিখতে পারি আলফা স্কোয়ার আর ইকুয়াল টু কি হবে সি বাই এ। এটা একটা পাচ্ছি, এটাকে দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। এবার 2 বা একবার লিখে দেবো এখানে যে 2 ও 3 নম্বর সমীকরণ থেকে পাই। অর্থাৎ তোমরা এই ভাষা লিখতে পারো যে 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে ভাগ করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে উপরে আলফা স্কোয়ার হবে বাই কি হবে 1 প্লাস আর তার স্কোয়ার বাই আলফা স্কোয়ার আর ইকুয়াল টু উপরে হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, নিচে হবে সি বাই এ। তারপর দেখো আলফা আলফা কেটে গেল, বা কি পড়ে থাকছে উপরে 1 প্লাস আর তার স্কোয়ার বাই আর পড়ে থাকছে, তাহলে এখানে লিখে দিচ্ছি বি স্কোয়ার বাই এ স্কোয়ার গুণিত উল্টে যাবে কি হবে এ বাই সি হয়ে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি অতএব 1 প্লাস আর তার স্কোয়ার বাই আর ইকুয়াল টু একটাই কেটে যাবে, তারপরে থাকবে বি স্কোয়ার বাই এসি। তাহলে পেয়ে গেলাম প্রমাণিত। ঠিক আছে, এখানে আমি অঙ্কটা ভুল টুকেছি, এটা এইটুকু শুধু হোল স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা ঠিক হবে। তাহলে উত্তর আমরা পেয়ে যাচ্ছি এটা প্রমাণিত 1 প্লাস আর বাই আর তার স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। বুঝে গেল, প্রমাণিত। তাহলে এখানে আর প্লাস 1 ছিল, তাহলে এখানে তোমরা যদি বলো ঘুরিয়ে লিখবো তাহলে লিখতে পারো। দেখো আমি একটু দেখে দিচ্ছি তোমাদেরকে। তাহলে অতএব কি হবে এটা লেখা যায় যে আর প্লাস 1 তার স্কোয়ার বাই আর সমান কি হবে বি স্কোয়ার বাই এসি। তাহলে একই ব্যাপার, এটুকু লিখলে হবে এটুকু লিখলে হবে। চলি তারপরের অঙ্কে। দেখো এখানে তারপরে অঙ্ক প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা বইয়ের 60 নম্বর পাতায় রয়েছে, তোমরা দেখে নেবে, আমি আলোচনা করছি না। যদি তোমাদের অসুবিধা হয় সেই উপপাদ্যটা বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য এই উপপাদ্যটা কিভাবে সহজভাবে করা যায় বা মনে রাখা যায় তার ভিডিও আমি তৈরি করে তোমাদেরকে দিয়ে দেব। তাহলে 60 পার্টে দেখো এই উপপাদ্যটা তোমাদের আমি দেখে দিচ্ছি বইয়ে। দেখো এখানে বইয়ের 60 পাতায় উপপাদ্য 33 প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে তোমরা দেখবে, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলি তারপরে অঙ্কে। দেখো ওখানে তারপরে অঙ্ক একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? তো এখানে প্রথমে ধরে নেব যে ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার। ঠিক আছে, তাহলে কি উহার উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে অতএব উচ্চতা কত হবে? অতএব উচ্চতা যেহেতু ব্যাসার্ধের দ্বিগুণ বলতে কত হবে 2r ডেসিমিটার। বুঝে গেল? এবার আমি বের করবো অতএব চোঙের আয়তন। অতএব চোঙের আয়তন কি? আমরা চোঙের আয়তনের সূত্র জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ মানে কি হচ্ছে 2r। তাহলে এত ঘন ডেসিমিটার পেলাম। তারপরে বের করব
বা এখানে একটু করে দেখো 2 পেয়ে যাব পাই আর কিউব, 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এবার দেখো সম্পূর্ণ লিখে দিচ্ছি, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। বুঝা গেল? তাহলে শর্তানুসারে একবারে করে দিচ্ছি। যখন 6 গুণ হতো উচ্চতা তখন তাদের আয়তন কত হতো? পাই আর স্কোয়ার, এইচ মানে কি উচ্চতা 6 গুণ হতো মানে 6 আর হতো, তবে তার আয়তন কত ঘন ডেসিমিটার বেশি হতো? কার থেকে? এইটুকুর থেকে। তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস হতো 539। ঠিক আছে, এবার এখানে দেখো বা 6 পাই আর কিউব ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার প্লাস 539। ঠিক আছে, এবার এখানে 6 পাই আর কিউব এটাকে নিয়ে এই সাইডে, তাহলে কত হবে? 2 পাই আর স্কোয়ার মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 539। তারপরে দেখো বা এখানে এখানে কিউব হবে, আমি ভুল করেছিলাম, যেহেতু আয়তনটা কত ছিল? কিউব ছিল 2 পাই আর কিউব, তাহলে 2 কিউব হবে। ঠিক আছে, তাহলে এখানে 6 থেকে 2 বাদ দিলে কত হবে? 4 পাই আর কিউব সমান 539। এবার এখানে লিখতে পারি আমরা 4 গুণিত পায়ের মান হচ্ছে 22/7 গুণিত আর এর কিউব সমান 539। তাহলে বা আবার কি লিখতে পারি? আর কিউব সমান 539 গুণিত উপরে হয়ে যাবে 7, নিচে হয়ে যাবে 22 গুণিত 4। এবার দেখো কেটে দিচ্ছি, 11 দিয়ে কাটছি, 11 দুনা 22, এখানেও কাটছি 11 দিয়ে, যে 4 11 44, তাহলে 6 আর 3 9, 9 11 99। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, উপরে পেয়ে যাচ্ছি আমরা, দেখো এটুকু ভেঙে দিচ্ছি একবার, 7 ইন্টু 7 মানে 49কে ভাঙালাম, আবার 7 পাচ্ছি, আবার নিচে কি পাচ্ছি? 2 গুণিত কত? 4 ছিল, তাহলে 2 গুণিত 2। তাহলে এবার এখানে লিখতে পারি অতএব আর সমান কি হবে? থার্ড রুট কি হবে? 7 গুণিত 7 গুণিত 7 বাই কি হবে? 2 গুণিত 2 গুণিত 2। তাহলে এখানে থার্ড রুট ছিল, তাহলে কত পাবে? এখানে 7 পেয়ে যাব বাই 2 পেয়ে যাব। ঠিক আছে, 3টা থেকে একটা বের হবে ঘনমূল বের করতে গেলে, তাহলে 7/2 পেলাম। তাহলে এখানে এটা কি কত পেলাম? ব্যাসার্ধ পেলাম 7/2 ডেসিমিটার। তাদের অঙ্কের উচ্চতা কি? চোঙটির উচ্চতা চেয়েছে, তাহলে অতএব চোঙটির উচ্চতা কি ছিল? দ্বিগুণ। লিখে দেবো অতএব চোঙটির উচ্চতা সমান কি হবে? দ্বিগুণ হবে। তাহলে 2 গুণিত 7/2 ডেসিমিটার, তাহলে 2 2 কেটে গেল, সমান সমান 7 ডেসিমিটার। আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবে। আর কোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।